আসসালামু আলাইকুম। অনেকদিন পর আবারও আমরা ফিরে এসেছি আমাদের রসায়ন বিজ্ঞানের লেকচার নিয়ে। তো আজকে আমাদের যে লেকচারটা নিয়ে আমি কথা বলবো সেটি হচ্ছে রসায়ন প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় গুণগত রসায়নের প্লে লিস্টের 6 নম্বর ক্লাস নিয়ে। সো মাই ডিয়ার স্টুডেন্টস, এই 6 নম্বর ক্লাসে থাকবে তোমাদের জানা অজানা অনেক ধরনের রহস্যময় প্রশ্ন, আর সেই প্রশ্নের জবাব তোমরা পেয়ে যাবা আজকের লেকচারে। কি সেই প্রশ্ন? প্রশ্ন হলো, আমরা যে প্লেলিস্টের ক্লাসগুলো এতদিন শেষ করেছিলাম গুণগত রসায়নের, সেখান থেকে কেমন প্রশ্ন আসতে পারে এটা তোমরা হয়তোবা ধারণা করেছো, হয়তো এই ধরনের লেকচার হবে না। মাই ডিয়ার স্টুডেন্টস, আমাদের হাজারি নাকসারের বইয়ে এমন অনেক কোশ্চেন আছে জানা অজানা, যেটা তোমরা জানো না। তাই আজকে আমরা জানাবো যে কিছু অজানা প্রশ্ন, আর এই অজানা প্রশ্নকে জানতে হলে চোখ রাখতে হবে ওমেগার পর্দায়। সো মাই ডিয়ার স্টুডেন্টস, কি অপেক্ষা করতেছে তোমাদের জন্য? দেখো, এবং আমরা আজকে দেখাবো তোমাদেরকে। সাথে থাকুন এবং পুরো লেকচারটি মনোযোগ সহকারে দেখুন। মাই ডিয়ার স্টুডেন্টস, তোমাদের অনেকের প্রশ্ন থাকে যে স্যার, পরমাণুর ভিতরে যখন ইলেকট্রন একটা নির্দিষ্ট কক্ষপথে ঘূর্ণায়মান থাকে, তখন এই ঘূর্ণায়মান ইলেকট্রনের চার্জের যে মানটা সেটা নেগেটিভ কেন হয়, অর্থাৎ নেগেটিভ অর্থাৎ ঋণাত্মক কেন হয়? আমাদের প্রশ্নটা ছিল পরমাণুর ইলেকট্রনের শক্তির মান ঋণাত্মক হওয়ার কারণ কি? ঋণাত্মক হওয়ার কারণ কি, এটা হলো মেইন প্রশ্ন। সো আমরা যদি একটু প্রশ্নের অ্যান্সারটা দিই তোমাদেরকে এইভাবে, লুক অ্যাট, তোমরা জানো যে পরমাণুতে ইলেকট্রন ঘূর্ণায়মান থাকে, তাই না? একটা নির্দিষ্ট কক্ষপথে কি থাকে? ইলেকট্রন ঘূর্ণায়মান থাকে, এটা আমরা সবাই জানি। দেখো প্রশ্নটা কি, প্রশ্ন হচ্ছে পরমাণুর ইলেকট্রনের শক্তির মান ঋণাত্মক হওয়ার কারণ কি। আমরা এখন সেই কারণটা নিয়ে একটু ব্যাখ্যা দিব তোমাদেরকে। তোমরা সবাই জানো, তোমরা সবাই অবগত এটাতে যে স্যার দেখো, এই যে পরমাণুর এইটা তুমি একটা পরমাণু ধরে নিতে পারো, ওকে। আর এটা হচ্ছে পরমাণুর ভিতরে যে ইলেকট্রন নিউক্লিয়াস আছে, আমরা সেই নিউক্লিয়াসকে এখানে কাউন্ট করবো, ওকে। সো এটা তুমি দেখতেই পাচ্ছ, এটা একটা, এই যে এটা কি ভাই, এটা হচ্ছে নিউক্লিয়াস, ওকে। সো আমি যদি এখন তোমাকে একটু এটাকে ভরাট করে দেখাই, বাট স্টুডেন্টস এখানে তোমরা একটা পরমাণু দেখতে পাচ্ছ যার একটা নির্দিষ্ট কক্ষপথ আছে এবং নিউক্লিয়াস আছে, তাই তো? সো এখানে যে ইলেকট্রনটা আছে, ঘূর্ণায়মান যে ইলেকট্রনটা তোমরা দেখতে পাচ্ছ, যে ইলেকট্রনটা, সো ইলেকট্রন নিউক্লিয়াসের কাছ থেকে একটা নির্দিষ্ট দূরত্বে থাকে, তাই না? নির্দিষ্ট দূরত্ব, যেটাকে আমরা কি বলছিলাম, বোর ব্যাসার্ধ বলেছি, তাই না? এখন প্রশ্ন হচ্ছে স্যার, ইলেকট্রনের মানটা কেন, মানে ইলেকট্রনের শক্তির মান কেন ঋণাত্মক হয়, সেটা আমরা তোমাদেরকে একটু দেখাতে চাই। আসো মনোযোগ দাও এবং দেখো লেকচারটা। মাই স্টুডেন্টস, তোমরা জানো যে ইলেকট্রনের যদি আমরা এখানে লিখি ইটি, দেখো এখানে আমি কি লিখলাম, ইটি। তো ইটি মানে কি বলতো? ইটি মানে হচ্ছে টোটাল এনার্জি অফ ইলেকট্রন। এটা হচ্ছে তোমার গতিশক্তি প্লাস কি স্থিতিশক্তি, গতিশক্তি প্লাস হচ্ছে স্থিতিশক্তি, গতিশক্তি, ওকে। গতিশক্তি প্লাস কি ভাইয়া, প্লাস হচ্ছে স্থিতিশক্তি। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে গতিশক্তি প্লাস কি স্থিতিশক্তি, এটা কি মেইন সূত্র একটা ইলেকট্রনের টোটাল এনার্জি বের করার সূত্র। এখন তোমরা এই গতিশক্তির সূত্র কি বলতো? গতিশক্তির সূত্র হচ্ছে হাফ এম ভি স্কোয়ার, আর স্থিতিশক্তির সূত্র কি জেড ই স্কোয়ার বাই আর স্কোয়ার। কিন্তু আমার এখানে একটু প্রশ্ন আছে যে স্থিতিশক্তি কখনো প্লাস হবে না। এই স্থিতিশক্তিটা যদি আমরা এখানে ক্যালকুলাস করি, তাহলে আমি একটু বের করে নেই, দেখো জেড ই স্কোয়ার বাই আর স্কোয়ার, ওকে। এইটাকে আমরা এখন ইন্টিগ্রাল ক্যালকুলাস করব। এখন কার সাপেক্ষে করব? লুক এট, আপার লিমিট হচ্ছে আর ইকুয়াল আর, আর আমি এখানে লোয়ার লিমিটটাকে 0 ধরবো, হ্যাঁ ইনফিনিটি ধরতে পারো তুমি, সমস্যা নাই। তারপর যদি আমরা এখানে করি, লুক এট, তোমরা কি জানো যে এখানে যেটা আছে জেড এবং ই, এদের কোনো ইন্টিগ্রাল ক্যালকুলাস হবে না, ওকে। এদেরকে আলাদা করে নিব আমরা, জেড ই স্কোয়ার। এবার আসো, যদি আমরা এখানে লিখি যে আর ইকুয়াল আর এবং আর ইকুয়াল কি 0, ঠিক আছে। আর এখানে কি থাকতেছে, আর টু দি পাওয়ার -2। এটুকু ক্লিয়ার? দেখো তো এটুকু তোমরা বুঝছো কিনা। আমার এখানে যে স্থিতিশক্তিটা আমি নিলাম, ইলেকট্রনের স্থিতিশক্তিটা বেসিক্যালি হচ্ছে যে নিউক্লিয়াস যে বল দ্বারা ইলেকট্রনকে কেন্দ্রের দিকে টানে, যেটাকে আমরা বলি সেন্ট্রিপেটাল ফোর্স, মানে কেন্দ্র আকর্ষী বল। কিন্তু ইলেকট্রনও সেম এনার্জি দিয়ে সেম একটা বল প্রয়োগ করে নিউক্লিয়াসের কাছ থেকে দূরে থাকতে চায়, আর সেটা হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। মনে হচ্ছে তাই না? না, আসলে হচ্ছে এম ভি স্কোয়ার বাই আর, এম ভি স্কোয়ার বাই আর। আমরা ওই ফর্মুলা যাচ্ছি না, আমরা যাচ্ছি কি গতিশক্তি, যেটা আমরা ফিজিক্সে পড়েছো, হাফ এম ভি স্কোয়ার ফর্মুলা। আর স্থিতিশক্তি হচ্ছে জেড স্কোয়ার বাই আর, তো আমরা যোগ করবো, তাই না? কিন্তু তুমি কি জানো স্থিতিশক্তি কখনো প্লাসে আসবে না। কিভাবে? অত্যন্ত সূক্ষ্মাতি সূক্ষ্ম যে মানটা বের করার জন্য আমরা ইন্টিগ্রাল ক্যালকুলাস করতেছি, সেটা হচ্ছে জেড স্কোয়ার, আর এখানে আমরা ইন্টিগ্রাল সাইনটা ইউজ করলাম। আর কার সাপেক্ষে করতেছি? এখানে আর এর সাপেক্ষে, তাই তো? আচ্ছা, এবার তুমি একবারে স্মার্টলি এই ফর্মুলাটাকে আরো ছোট করে ফেলতে পারতেছো। কিভাবে ছোট করবা দেখো, আমি সেটা দেখাচ্ছি কতটা ছোট করা যায়। এবার দেখো,
আমরা এখন ইউজ করবো কোনটা, জেড এ স্কোয়ার, তাই তো। তো এবার তুমি কি করবা, আমি এখন এই আর টু দি পাওয়ার মাইনাস টু, আর টু দি পাওয়ার কি মাইনাস টু, এটাকে এই যে আর টু দি পাওয়ার মাইনাস টু এখানে ইন্টিগ্রাল ক্যালকুলাস করবো। কিভাবে করবো, জাস্ট ফোকাসড ভাইয়া। এখানে আমি যদি করি তাহলে ব্যাপারটা আসতেছে এইরকম যে আর টু দি পাওয়ার মাইনাস টু প্লাস ওয়ান, এটা মাইনাস টু প্লাস ওয়ান, এটা একটা সূত্র আছে তোমাদের ইন্টিগ্রাল ক্যালকুলাসে, ম্যাথমেটিক্সে, সূত্রটা দেখে নিও ইন্টিগ্রাল ক্যালকুলাসের। সো ভাইয়া এবার একটু আসো, জেড ই স্কোয়ার, এখানে কিন্তু একটা মজার ব্যাপার আছে। কি সে ব্যাপার, লক্ষ্য করো। মজার ব্যাপারটা হচ্ছে এখানে তো মাইনাস চলে আসছে অলরেডি, দেখছো, এই যে মাইনাস চলে আসলো। আর এখানে বাকি আছে কি বলতো, আর টু দি পাওয়ার মাইনাস ওয়ান। তাহলে আমার এখানে টোটাল ফর্মুলাটা আসলো জেড ই স্কোয়ার, এই যে আর, আর ইনভার্স মানে কি, মানে ওয়ান বাই আর, তাই তো। তো হ্যাঁ, এখানে তুমি যদি ফর্মুলাটা দেখতেই পাচ্ছ, দেখো এই যে ফর্মুলাটা তুমি এখানে দেখে, এখানে খুবই চমৎকার একটা ফর্মুলা। এই ফর্মুলাটা হচ্ছে বেসিক্যালি আমার ইলেকট্রনের কি বলতো, ইলেকট্রনের স্থিতিশক্তির ফর্মুলা। ওকে, তাহলে আমরা স্থিতিশক্তির ফর্মুলা পেয়ে গেলাম। আমি যদি এখন এখানে স্থিতিশক্তির ফর্মুলাটা দেখি অ্যাবসলিউটলি, তাহলে আমার বেসিক যে ভ্যালুটা আসে সেটা হচ্ছে, দেখো টোটাল কি ভ্যালুটা আসবে। এবার যদি আমি এই ভ্যালুটাকে এইখানে বসাই, দেখো এইখানে যদি বসাই তাহলে আমার ভ্যালুটা আসতেছে কি বলতো ভাইয়া, এখানে আসবে হাফ এম ভি স্কোয়ার, হাফ এম ভি স্কোয়ার মাইনাস জেড ই স্কোয়ার বাই কি হবে আর, তাই তো, জেড স্কোয়ার বাই আর হবে। হ্যাঁ, তাহলে আমরা দেখো আর একটা ফর্মুলাতে আমরা চলে আসলাম। এইটাই হচ্ছে বেসিকলি আমার ইলেকট্রনের মেইন যেটা মানে টোটাল এনার্জি বের করার ফর্মুলা। ওকে, টোটাল এনার্জি বের করার ফর্মুলা আমরা পেয়ে গেলাম। এটা খুব ঠান্ডা মাথায় করতে হবে, এটা তোমাদের হাজারি স্যারের বইয়ে স্পষ্ট দেওয়া আছে, একটা বক্স করে নো মোর, অধিক জেনে নাও, ঠিক আছে। সেখান থেকে আমি এখানে তোমাদেরকে পড়াচ্ছি। তাহলে স্থিতিশক্তি আমাদের কোশ্চেনটা কি ছিল ভাইয়া, পরমাণুতে যে ইলেকট্রনটা থাকে সেই ইলেকট্রনের শক্তির মানটা কেন ঋণাত্মক হয়, তাই তো। তাহলে আমরা চলে আসলাম আমাদের মেইন সূত্রে। এবার একটু আমরা এখানে দেখতে চাই ইকুয়াল দিয়ে, যদি আমরা এখানে দেখি হাফ এম ভি স্কোয়ার, তাই তো, হাফ এম ভি স্কোয়ার। আর এইখানে দেখো জেড ই স্কোয়ার, তাই তো, জেড ই স্কোয়ার বাই কি আর, জেড স্কোয়ার বাই আর। তুমি কি দেখতে পাচ্ছ এখানে তোমার কোনো কিছু কমন যায় কিনা, এখনো কিন্তু আমরা কিছুই কমন পাই না। ওকে, আচ্ছা নেক্সট আসো, এই যে আমরা সূত্রটা এখানে লিখলাম, এরপরে কি আসতেছে, এরপরে আসতেছে দেখো এম ভি স্কোয়ার, আচ্ছা জেড ই স্কোয়ার বাই কি আর, তাই না। এবার একটু এখানে কাজ আছে, কি কাজ দেখো তো বাচ্চারা, এখানে কি কাজ আছে, আমাদের ভি স্কোয়ার একটা ফর্মুলা আছে, ভি স্কোয়ার মানে ভি স্কোয়ার একটা ফর্মুলা আমরা পেয়েছিলাম কোথায় জানো, আমরা পেয়েছিলাম বোর ব্যাসার্ধ বের করার সময় ভি স্কোয়ার একটা ফর্মুলা আছে। সেই ফর্মুলাটা কি সেটা আমি একটু দেখাচ্ছি। সেটা হচ্ছে ভাইয়া জেড ই স্কোয়ার ডিভাইড বাই কি মিস্টার, ওকে, মাইনাস জেড ই স্কোয়ার বাই আর স্কোয়ার, ঠিক আছে। তো এটা খুবই সূক্ষ্ম একটা লেকচার, এটা তোমাকে মনোযোগ সহকারে শুনতে হবে। যারা একটু অনেক বেশি ব্রিলিয়েন্ট শুধু তারাই এই লেকচারটা ফলো করতে হবে, আর যারা একটু মিডিয়াম ক্যাটাগরির আছেন তারা শুধু মূল সূত্রটা মুখস্থ করলে হবে। ওকে, আচ্ছা তারপরে তারপরে কি করবো বলো তো, এইখানে তুমি দেখো কি কি কমন যাচ্ছে, তোমার এখানে তুমি কি কি কমন নিতে পারতেছো, জেড ই স্কোয়ার কমন যায়, তাই না, যাই তো নাকি, জেড ই স্কোয়ার কমন যায়। এখানে আবার কি কমন যায় দেখো তো, এখানে কমন যাচ্ছে কি মিস্টার, না শুধু আর কমন যাচ্ছে নাকি। এখানে একটা মজার ব্যাপার আছে, লুক অ্যাট মাই স্টুডেন্টস, এখানে দেখো এই যে এম এম কাটা চলে যাচ্ছে, তাই তো, এম এম কি কাটা চলে যাচ্ছে। আচ্ছা তাহলে আমাদের এখানে জেড ই স্কোয়ারটা যদি আমরা কমন নিয়ে আসছি, তাহলে আমার এখানে বাকি আছে আর কি, দেখো তো কি কি বাকি আছে, জেড স্কোয়ার কমন আসলো, তার এখানে আমার আর যদি আমরা কমন নেই, আর আরও কিন্তু কমন আসতেছে। তাহলে আমি যদি এখানে লিখি জেড ই স্কোয়ার ডিভাইড বাই আর, তাই তো, আর এখানে কি কমন থাকতেছে বলো তো, এখানে থাকবে শুধু ওয়ান। ওকে, তো এবার যদি আমরা এখানে করি তাহলে আমার কি আসতেছে, এটা হচ্ছে গিয়ে মাইনাস ওয়ান, তাহলে আমার এখানে যদি আমরা লসাগু করি তাহলে এটা হচ্ছে ওয়ান মাইনাস টু এত, তাই তো। তাহলে আমরা এখানে দেখলাম হাফ এম বি স্কোয়ার, তারপর আসো তাহলে আমার উপরে থাকতেছে এখানে মাইনাস চলে আসবে জেড ই স্কোয়ার, আর এখানে থাকবে টু আর, তাই না। এখন ফর্মুলাটা কি আসলো বলতো, ফর্মুলা চলে আসছে এখানে টু আর, দেখো তো এই ফর্মুলাটা ফাইনালি, হ্যাঁ এখানে চলে আসছে মাইনাস জেড ই স্কোয়ার ডিভাইড বাই কি টু আর, ফিনিশ। আচ্ছা ফিনিশ। এইবার আসেন পরবর্তীতে যেটা, সেটা হচ্ছে মাইনাস মাইনাস ইকুয়াল দিবেন মাইনাস জেড ই স্কোয়ার বাই টু, এটা ঠিক থাকবে। এরপর আমরা কি করবো আর, তাই আমরা কি আরটাকে আলাদা করে ফেলবো, কারণ আর এর একটা ব্যাসার্ধের ফর্মুলা আছে, সেটা হচ্ছে কি ভাই, সেটা হচ্ছে এন স্কোয়ার এইচ স্কোয়ার ডিভাইড বাই ফোর পাই স্কোয়ার মি স্কোয়ার, তাই না, এন স্কোয়ার এইচ স্কোয়ার। এবার এই এনটা চলে আসবে নিচে এন স্কোয়ার এইচ স্কোয়ার, আর উপরে চলে যাবে কি ফোর পাই স্কোয়ার এই যে মি স্কোয়ার, তাই না, মি স্কোয়ার, আর এটা কি আছে জেড। ওকে,
সো এখন তুমি এখান থেকে কিছুটা কাটাকাটি করতে হবে। সেটা কি কাটাকাটি যায় কিছু? এই মুহূর্তে কিন্তু কাটাকাটি যাচ্ছে না, কিছুই যাচ্ছে না কাটাকাটি। তাহলে আমাদের এখানে যাচ্ছে 2 আর এখানে 4 আছে, কাটা যায়, তাই তো? আচ্ছা, এখন আসেন মাইনাস, নিচে কি থাকতেছে বলো তো? n স্কয়ার h স্কয়ার, ওকে। আর এখানে আছে কি 2 পাই স্কয়ার, ওকে। তারপর হচ্ছে কিন্তু এখানে ই স্কয়ার, এখানে স্কয়ার, আর এখানে আছে কি m, তাহলে মি টু দি পাওয়ার 4, আর এখানে z, এখানে z, কি হলো? z স্কয়ার। এই যে ফর্মুলাটা তোমরা এখানে দেখতে পাচ্ছ বাচ্চারা, এই ফর্মুলাটা হচ্ছে তোমার, এই ফর্মুলাটা হচ্ছে বেসিক্যালি ইলেকট্রনের শক্তির মান বের করার ফর্মুলা। কার ফর্মুলা? ইলেকট্রনের শক্তির মান বের করার ফর্মুলা। এখনো শেষ হয়নি আমাদের লেকচার, অনেক বড় এটা। সো এখন প্রশ্ন হচ্ছে, স্যার ওকে ডান, বুঝে গেলাম। তাহলে আমরা যদি এখানে মাইনাস জেড ই স্কোয়ার, এখন আপনারা এখানে জানেন তো কনস্ট্যান্ট ভ্যালুগুলোকে আলাদা করতে হবে। এই যে পাই, এরপরে কত? মি টু দি পাওয়ার 4, ওকে। আর আছে কি? আর আছে আমাদের যেগুলো কনস্ট্যান্ট ভ্যালু, ওকে, এইচ স্কোয়ার। এখন আমি যদি এখানে তারপর জেড এবং এই এন কে আলাদা করে স্কোয়ার করে দিই, ফাইন, শেষ, স্কোয়ার করে দিলাম, ওকে। তারপরে আসো, আরো ইন্টারেস্টিং লেকচার আছে এখানে। তুমি যদি এখানে পাইয়ের ভ্যালু বসাও, ইলেকট্রনের ভর বসাও, ইলেকট্রনের চার্জের মান বসাও, এইচ এর মান বসাও, প্লাঙ্কের ধ্রুবক, এসআই কিংবা সিজিএস, যে কোনো এককে বসাও না কেন, তোমার ভ্যালুটা আসবে 2.18 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস কত বলো তো? 18 জুল। আমি ডিরেক্ট লিখে ফেললাম, হ্যাঁ, যেহেতু আমি ক্যালকুলেশন করতেছি না, ডিরেক্টলি লিখে ফেললাম। আর এখানে তোমার যেটা আছে যে অধীন, একটা হলো অধীন রাশি, আর এটা কি স্বাধীন রাশি। তাহলে অধীন রাশির যে ভ্যালুগুলো আছে মাই স্টুডেন্টস, এই দেখো অধীন রাশির যে ভ্যালুগুলো, সেগুলো আমি এখানে দেখালাম। যদি আমি এখানে ক্যালকুলেশন করি নাই, তোমরা আল্লাহর হস্তে একটু ক্যালকুলেশন করে নিও, হ্যাঁ, মোস্ট ইম্পর্টেন্ট জিনিস এটা, ভেরি ভেরি ইন্টারেস্টিং। এই যে এখানে তুমি ক্যালকুলেশন অবশ্যই বাসায় বসে করে নিও। বিশেষ করে এখানে তুমি পাইয়ের মান বসাতে হবে, ইলেকট্রনের ভর বসাতে হবে, চার্জের ভ্যালু বসাতে হবে, এবং ম্যাক্স প্লাঙ্কের ভ্যালু বসালে এই ভ্যালুটা আসতেছে, ওকে। আর এখানে তো আমার তুমি বুঝতেই পারতেছো এখানে কি আছে বলো তো? জেড আছে আর এন আছে, তাই না? আমি যদি এখন চিন্তা করি যে ভাই আমি হাইড্রোজেনটা বাইর করতে চাই, হাইড্রোজেন, তো তুমি জানো কি বলো তো? তুমি জানো যে হাইড্রোজেনের জেড এর মান পারমাণবিক সংখ্যা কত? 1। কক্ষপথ কয়টা হবে? আপাতত আমরা ধরে নিচ্ছি কক্ষপথ কয়টা? একটা, তাই তো? তার মানে হচ্ছে, এই দেখো, এই যে আমরা কাঙ্ক্ষিত যে মাইনাস যে ভ্যালুটা সেটা পেয়ে গেলাম, হ্যাঁ। তাহলে তোমরা হয়তো আমাদের ক্যালকুলেশনে কিছুটা স্লো মোশন ছিল, তোমাদেরকে বোঝানোর স্বার্থে। এই হচ্ছে আমাদের হাইড্রোজেনের একটা ইলেকট্রনের জন্য শক্তির মান, অর্থাৎ মাইনাস 2.18 10 টু দি পাওয়ার মাইনাস কত? 18 জুল, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের ইলেকট্রন এর যে শক্তির মান, সেটা কি হবে? মাইনাস হবে, তাই তো? তাহলে এইটাই ছিল আমাদের আজকের কোশ্চেন। সেটা হচ্ছে কি কোশ্চেন ভাইয়া? পরমাণুতে যে ইলেকট্রন থাকে, ইলেকট্রনের শক্তির মান ঋণাত্মক কেন হয়? তো আমরা সেই ঋণাত্মক মানের সন্ধানে ছিলাম। আশা করি আপনারা কোশ্চেনটা বুঝে গেছেন যে এই পরমাণুতে ঘূর্ণায়মান ইলেকট্রনের চার্জের মান কেন ঋণাত্মক হয়, ঠিক আছে। তো আমরা একটু পরের কোশ্চেনে যাই। যে পরবর্তী যে কোশ্চেনটা এখানে আছে, এইখানে দেখেন আপনারা, যেহেতু আমরা মানটা মাইনাস পাইছি, আমরা কিন্তু আমাদের স্লাইডে অলরেডি এই পর্যন্ত মোটামুটি ক্লিয়ার করছি, কিন্তু আমরা আমাদের লিখিত আকারে পুরোটাই দেখাইতে সক্ষম হয়েছে। এই যে এটা দেখেন, এই যে এটা, ওকে। এবার আসেন পরের যে কোশ্চেনটা, সেটা হচ্ছে পরমাণুর নিউক্লিয়াসের বাইরে ইলেকট্রন অবস্থান করে কেন? এটা একবারে সিম্পলি কোশ্চেন, এটা আপাতত প্রয়োজন নাই। এটা আপনারা বুঝতেই পারতেছেন যে কেন অবস্থান করে। ছোট ছোট প্রশ্ন এটা। বোরের মডেল অনুযায়ী পরমাণুর নিরবচ্ছিন্ন বর্ণালী গঠিত না হওয়ার কারণ কি? বর্ণালী, তাই তো? তো বর্ণালী একটা বিশাল সেগমেন্ট, বিশাল একটা ফ্যাক্ট, যে বোরের পরমাণু মডেলে বলা হয়েছে যে ইলেকট্রন যখন ঘূর্ণায়মান থাকে, একটা ইলেকট্রন যখন ঘূর্ণায়মান থাকবে, তার মানে এখানে দেখেন যে বোরের মডেল অনুযায়ী পরমাণুর নিরবচ্ছিন্ন বর্ণালী, এখন এটা হলো বিচ্ছিন্ন বর্ণালী, এটা কি নিরবচ্ছিন্ন বর্ণালী গঠিত না হওয়ার কারণ কি? আমরা এখানে কি লিখেছি দেখো তো? আমরা এখানে লিখেছি যে নিউক্লিয়াসের চারদিকে আবর্তনশীল ইলেকট্রনের কক্ষপথের প্রত্যেকটির একটি নির্দিষ্ট স্থির শক্তি রয়েছে, স্থির শক্তি স্তর রয়েছে। সবাই জানেন যে শক্তি স্তর নিউক্লিয়াস থেকে যত বেশি দূরে, তার শক্তি তত অধিক হয়। ওই শক্তি মানে ওই স্থির কক্ষপথে অবস্থানকালে ইলেকট্রন শক্তির শোষণ করে না, এমনকি বিকিরণও করে না। এই জন্য সৃষ্ট বর্ণালী নিরবচ্ছিন্ন হয় না। তাহলে এখানে একটা মজার ব্যাপার আছে ভাইয়া, যে নিউক্লিয়াসের চারিদিকে আবর্তনশীল ইলেকট্রনের কক্ষপথের প্রত্যেকটারই শক্তি কি থাকে? ফিক্সড থাকে, স্থির থাকে। বুঝলে স্যার? যেমন এই দেখো আমি তোমাকে দেখাচ্ছি যে কেন ফিক্সড থাকে, নিরবচ্ছিন্ন না হওয়ার কারণটা কি। এবার আমরা এক নাম্বার এটা যদি দেখাই তোমাকে, এইখানে দেখো এটা কিন্তু প্লাস, তাহলে এটা হচ্ছে তোমার E1 এক নাম্বার কক্ষপথ, এটা কত? E2 দুই নাম্বার কক্ষপথ, তাই না? তো আমি যদি এখন তোমাকে বলি যে দেখো তো কোনটার শক্তির মান বেশি, মানে এটা আমি জাস্ট E1 E2 ধরলাম, যদি আমার E2 হওয়ার কথা ছিল এটা, তাই না? আমরা এটাকে ধরলাম আপাতত, বা তুমি এটাকে কত ধরতে পারো বলো তো? E3 ধরা যায়, ওকে। সো এখন তুমি বলো স্যার কোনটার শক্তির মান বেশি, সেটা যদি হিসাব করতে চাই, তাহলে আমাদের চলে যেতে হবে আজকে প্রথম যে সমীকরণটা আমরা শিখেছিলাম, সেটা হচ্ছে এই যে এইরকম 10 টু দি পাওয়ার মাইনাস কত ভাইয়া?
18 জুল, তাই না? তো তুমি ধরো E1 মানে 1 নাম্বার কক্ষপথ, আমি হাইড্রোজেনের সাপেক্ষে চিন্তা করতে হবে, তাহলে আমার এখানে কি আসবে, n এর মান, এবং সরি এখানে যেটা ছিল কি ছিল বলতো, Z/n², তাই তো? সো আপাতত আমার হাইড্রোজেনের ক্ষেত্রে E1 এর ক্ষেত্রে মানটা কিন্তু এটাই থাকতেছে, হ্যাঁ, প্রথম ইলেকট্রনের জন্য 18 জুল। এবার তুমি আসলে স্যার দ্বিতীয়টা মানে E3 যেটা, সবই ঠিক থাকবে, সবই ঠিক থাকবে, শুধু চেঞ্জ হবে কোথায় বলো তো? শুধু চেঞ্জ হবে আমার, দেখো জেড এর মান আমি একে ধরবো, বাট এখানে কক্ষপথ কত, 3, তাই না? 3 মানে এই যে 3²। তো এবার যদি তুমি এই মানটা করো, তাহলে আর আলটিমেটলি জিনিসটা হবে এইরকম যে আমার 1/, কত, 9, 1/, কত, 9। এবার তুমি দেখো যে স্যার আমার 1 নাম্বার যে কক্ষপথটা ছিল, লুক অ্যাট, এটা ছিল কত নাম্বার কক্ষপথ বলতো? এটা ছিল প্রথম কক্ষপথ, তাই না? প্রথম কক্ষপথ। তুমি বাচ্চারা এই প্রথম কক্ষপথের শক্তির মান পাইছি এটা। আর দ্বিতীয় কক্ষপথ যেটা দেখো, এই যে দ্বিতীয় কক্ষপথ, তো দ্বিতীয় কক্ষপথের শক্তির মান কোনটা বলতো? এই যে এটা, তাই না? দ্বিতীয় কক্ষপথের শক্তির মান হচ্ছে এই যে এটা। তাহলে আমার প্রথম কক্ষপথের চেয়ে দ্বিতীয় বা তৃতীয় কক্ষপথ যেটা, মানে তৃতীয় বলতে যে এটা আর কি, হ্যাঁ, তৃতীয় কক্ষপথ, এটা কি প্রথম কক্ষপথ, তাহলে এটা শক্তির মান আলটিমেটলি কি হবে, বেশি হবে। তাহলে এর শক্তির মান যদি বেশি হয়, তোমরা দেখো তাহলে আমরা কি লিখতে পারি বলো তো? E3 গ্রেটার দেন কি E1, মানে E3টা বড় E1 এর চেয়ে। ওকে, তার মানে ইলেকট্রন যত দূরে যাবে তত কি হবে, দেখো তো আমরা এখানে কি লিখছি, যে যে শক্তি স্তর নিউক্লিয়াস থেকে যত বেশি দূরে তার শক্তি তত অধিক হয়। অর্থাৎ আমার 3 নাম্বার কক্ষপথের শক্তি বেশি 1 নাম্বারের তুলনায়। এরপর ওই স্থির কক্ষপথে অবস্থানকালে, মানে বড়টাতে, মানে বড় কক্ষপথে যখন ইলেকট্রন থাকবে, তখন বলছে ইলেকট্রন শক্তি শোষণ করে না, কারণ নিউক্লিয়াস থেকে দূরে চলে যায়, সে ফ্রি হয়ে যায়। এমনও কি বিকিরণও করে না। তার মানে কি, কক্ষপথ যত বাড়বে ইলেকট্রন নিউক্লিয়াস থেকে তত দূরে যাবে এবং শক্তির মান তত কমে যাবে, এবং শোষণ কম হবে, তার মানে বিকিরণও কম হবে। এই কারণে হচ্ছে বর্ণালী সৃষ্টি হতে একটু প্রবলেম হবে, ঠিক আছে? আচ্ছা, আমরা একটু পরবর্তী কোশ্চেনে যাই। হাইড্রোজেন পরমাণুতে একটি মাত্র ইলেকট্রন থাকা সত্ত্বেও বর্ণালীতে অনেক রেখা পাওয়া যায় কেন? এই তথ্যটা খুবই ইম্পর্টেন্ট। দেখো, সাধারণ অবস্থায় হাইড্রোজেন পরমাণুতে বিদ্যমান একটি ইলেকট্রন প্রথম অবস্থান করে, তাই হাইড্রোজেন পরমাণুর সৃষ্ট বর্ণালীতে একটি মাত্র রেখা পাওয়া কথা। কিন্তু ইলেকট্রন যখন শক্তি শোষণ করে, তখন অধিক শক্তি দ্বারা এটি উচ্চতর শক্তি স্তরে ধাপান্তরিত হয়। এভাবে যত বেশি শক্তি শোষণ হয়, ইলেকট্রনের শক্তির স্তরে ধাপান্তর তত বেশি ঘটবে। আবার ওই শক্তি বিকিরণ যখন করে সে নিম্ন শক্তি স্তরে চলে আসবে বা ধাপান্তরিত হবে, তখন বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যের শক্তি বিকিরণ করে, ফলে সৃষ্ট বর্ণালীতে বিভিন্ন রেখা পাওয়া যায়। এখন আমি যদি তোমাদেরকে দেখাই যে স্যার, একটু যদি আমরা আগের ইয়েটাতে যাই, যেটা আমরা একটু আগে তোমাদেরকে ড্রয়িং করে দেখাইছি। তো মাই ডিয়ার স্টুডেন্টস, এখানে তোমরা প্রশ্নটা কি দেখতে পাচ্ছ, যে সাধারণ অবস্থায় অর্থাৎ হাইড্রোজেন পরমাণুতে একটি মাত্র ইলেকট্রন থাকা সত্ত্বেও বর্ণালীতে অনেক রেখা পাওয়া যায় কেন? আমরা এই বিষয়টা নিয়ে আজকে তোমাদের সামনে কথা বলবো। দেখো, এখানে আমি যেহেতু একটা কক্ষপথ বা দুইটা কক্ষপথ, তিনটা কক্ষপথ এঁকেছি, সো ইলেকট্রন যখন এখানে থাকে, যখন সে শক্তি শোষণ করে, অধিক শক্তি স্তর এটা, হ্যাঁ, এখানে কিন্তু শক্তির মান বেশি, সো ইলেকট্রন লাফিয়ে এখানে চলে আসে, শক্তি শোষণ করে, তাই তো? আবার আমি যদি তোমাকে এইটা দেখাই, একটু বড় করে দেখাই, হ্যাঁ, এটা কত নাম্বার কক্ষপথ? 3 নাম্বার, তাই তো? সো মাই ডিয়ার স্টুডেন্টস, এই 3 নাম্বার কক্ষপথটা দেখো, ইলেকট্রন এখানে থাকতে চাচ্ছে না, সে চাচ্ছে কি আরো বড় লোক জামাইয়ের কাছে যাবে, সে আরো বড় 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 যেখানে শক্তির মান বেশি সেখানে যাবে। এই অবস্থায় সে যদি মনে করে যে শক্তি শোষণ করে এবার সে বিকিরণ শুরু করবে, তো বিকিরণ করার সময় তোমরা অবশ্যই জানো যে যখন সে শোষণ করে, তখন তার ল্যামডার ভ্যালুটা হয় মনে করো 10 থেকে 375 অথবা 380 ন্যানোমিটারের কাছাকাছি, যেখানে ইউভি রশ্মি ফর্ম করে। এটা আমরা সাধারণত দেখি না, এই কারণে বলি কি অন্ধকার বর্ণালী সৃষ্টি হয়, অন্ধকার বর্ণালীর সৃষ্টি হয়, ঠিক আছে? 10 থেকে কত হয়, 375 ন্যানোমিটার, এটা ল্যামডার ভ্যালু। কিন্তু যখন সে বিকিরণ করে আবার এখান থেকে এখানে আসবে, এখান থেকে আবার এখানে আসবে, কিন্তু আবার ভুল বুঝো না যে ঢাকা বোর্ডে 2025 কোশ্চেন একবারে ডিরেক্ট ঢুকে গেছে কই নিউক্লিয়াস, এমনটা কিন্তু হবে না। ওকে, সো ইলেকট্রনটা এখানে আসলো এই যে, এখন সে যখন বিকিরণ করে, শক্তি বিকিরণ করে, তখন তোমার কিন্তু ল্যামডার যে ভ্যালুটা ভাইয়া, এই ল্যামডার ভ্যালুটা একটু বেশি হয়, হ্যাঁ, দৃশ্যমান বর্ণালীর। এই দেখো ল্যামডার ভ্যালুটা তখন হয় কত জানো, 380 থেকে 780 ন্যানোমিটারের মধ্যে হয়। সো মাই ডিয়ার স্টুডেন্টস, এই সময় আপনি দৃশ্যমান বর্ণালী দেখতে পাচ্ছেন। তবে এখানে বেনিয়া সহকলা মানে 7টা, হ্যাঁ, 7টা যেহেতু বেনিয়া সহকলা, এই 7টা বর্ণালী দেখা যাবে। তার মানে হচ্ছে এখানে তোমার যে কোশ্চেনটা করলো সেটা হচ্ছে ইলেকট্রন থাকা সত্ত্বেও বর্ণালীতে অনেক রেখা পাওয়া যায় কেন? তার মানে শক্তি যত বেশি শোষণ করবে বিকিরণের সময় তত বেশি রেখা পাওয়া যাবে, এটা হচ্ছে মেইন থিম।
সো মাই স্টুডেন্টস, আশা করি আপনারা বুঝে গেছেন যে পরমাণুতে, হাইড্রোজেন পরমাণুতে একটা ইলেকট্রন থাকা সত্ত্বেও একাধিক রেখা সৃষ্টি হওয়ার কারণটা কি। এবার আমরা যাব পরবর্তী যে লেকচারটা, সেটা হচ্ছে 20 নাম্বার কোশ্চেন। যদি আমরা আজকে এখানে 16 নাম্বার কোশ্চেন থেকে স্টার্ট করছি। ওকে, হাইড্রোজেন, হাইড্রোজেন প্লাস, হিলিয়াম প্লাস, লিথিয়াম প্লাস এর মধ্যে কোনটির ক্ষেত্রে বোরের তত্ত্ব খাটে না বা মেনে চলে না? এটা খুবই একটা ইন্টারেস্টিং কোশ্চেন। তুমি জানো যে, কি জানো বলো তো? তুমি জানো যে পরমাণুতে যখন ইলেকট্রনগুলা ধাপান্তরিত হয় বা ঘূর্ণায়মান থাকে, লুক অ্যাট, এই যে হাইড্রোজেনের ক্ষেত্রে কি হয় বলো তো? হাইড্রোজেনের ক্ষেত্রে হচ্ছে এই যে এটা তার কেন্দ্র, আর এখানে কি আছে বলো তো? ইলেকট্রন আছে, তাই না? এটা কিন্তু হাইড্রোজেনের ক্ষেত্রে আমরা সবাই জানি। তার মানে হাইড্রোজেন যেটা, এটার ক্ষেত্রে কিন্তু আমাদের বৃত্তাকার একটা কক্ষপথ আমরা পাচ্ছি ভাইয়া, তাই না? এই দেখো, বৃত্তাকার কক্ষপথ পাইছি। কিন্তু হাইড্রোজেন প্লাস কোনটা জানো? হাইড্রোজেন প্লাস হচ্ছে যেটা একটা ইলেকট্রন রিলিজ করে দেয়, দান করে দেয়, ছেড়ে দেয়, হাইড্রোজেন প্লাস। সো এইখানে হাইড্রোজেন প্লাসের ক্ষেত্রে কোনো ইলেকট্রন নাই, তার মানে কক্ষপথের কোনো অস্তিত্ব নাই। কিন্তু বোরের পরমাণু মডেলে বলা হয়েছে যে ইলেকট্রন একটা নির্দিষ্ট বৃত্তাকার কক্ষপথে ঘুরবে। কোন কক্ষপথে? বৃত্তাকার কক্ষপথ। কিন্তু এইচ প্লাসের ক্ষেত্রে কোনো বৃত্তাকার কক্ষপথ আমরা পাচ্ছি না। কেন? ইলেকট্রন নাই তাই। হিলিয়াম প্লাস যেটা, এটার ক্ষেত্রে কিন্তু চলবে। কেন চলবে বলো তো? তোমরা জানো যে হিলিয়াম হচ্ছে ভাইয়া কয়টা ইলেকট্রন থাকে? দুইটা। তার মানে 1s2। কিন্তু হিলিয়াম যখন, এটা যদি আমরা তেজস্ক্রিয়র একটা ব্যাপার আছে, রেডিও অ্যাক্টিভ, সো এইখানে একটা ইলেকট্রন ছেড়ে দিলে সে কি হবে বলো তো? হিলিয়াম প্লাস হবে। কি হবে? হিলিয়াম প্লাস। তার মানে তার কিন্তু আরেকটা ইলেকট্রন রয়ে যাচ্ছে, তাই না? তাহলে আরেকটা ইলেকট্রন যেহেতু আছে, তার মানে কক্ষপথ আছে। তার মানে হচ্ছে আমার হিলিয়াম প্লাস যেটা এবং হাইড্রোজেন প্লাস, এই দুজন কিন্তু অলরেডি বোরের পরমাণু মডেল মেনে চলতেছে। আর তৃতীয়ত আসেন লিথিয়াম প্লাস মানে 2 প্লাস। তো লিথিয়াম কত বলতো? লিথিয়াম হচ্ছে 3। তাহলে কি দাঁড়ালো? 1s2, 2s কত বলতো? 1। হ্যাঁ, তাহলে এই ইলেকট্রনটা সে ছেড়ে দিল। এই যে লিথিয়াম একটি ইলেকট্রন যখন ছেড়ে দেয়, এই যে একটি ইলেকট্রন ছেড়ে দিলে কি হয়? লিথিয়াম প্লাস হয়, তাই না? লিথিয়াম প্লাস। আবার দুইটা ছাড়লে কি হবে? লিথিয়াম 2 প্লাস। কিন্তু তার কিন্তু আরেকটা ইলেকট্রন রয়ে যাচ্ছে। তার মানে কি, এইটাতেও যেহেতু ইলেকট্রন আছে, বৃত্তাকার কক্ষপথ আছে, তো এটাও বোরের পরমাণু মডেল মেনে চলবে। সো মাই ডিয়ার স্টুডেন্টস, এই যে মানে তোমরা যে দেখতেই পাচ্ছ এখানে, এই ধরনের প্রশ্ন কিন্তু অ্যাভেলেবেল তোমার বোর্ড পরীক্ষা থেকে শুরু করে কলেজ পরীক্ষা এবং ওমেগাতে যে সকল পরীক্ষা হয়, সকল পরীক্ষায় এই ধরনের প্রশ্ন তুমি পাচ্ছ। ওকে, সো আশা করি বুঝতে পেরেছেন আপনারা। আমরা একটু নেক্সট কোশ্চেনে যেতে চাই। সেটি হচ্ছে আপনার, দেখো এখানে কে কে মেনে চলে না, অবশ্যই তোমরা এখানে অ্যান্সারটা পেয়ে গেলা। এবার আমি আরেকটা প্রশ্ন করেছি বোরের পরমাণু মডেল থেকে, সেটা হচ্ছে হাইড্রোজেন, বেরিলিয়াম 3 প্লাস, হিলিয়াম 2 প্লাস এবং বোরন 4 প্লাস এর মধ্যে কোনটি বোরের তত্ত্ব মেনে চলে, ব্যাখ্যা করো। এর মধ্যে মেনে চলে বলছে, তাই না? তাহলে বাচ্চারা তোমরাই বলো তো, কে মেনে চলবে? দেখো তো। তো আমি যদি তোমাকে এইটা দিয়ে বুঝাই, লুক অ্যাট, এখানে কি আছে বলো তো? এখানে আছে হাইড্রোজেন। তো হাইড্রোজেন কিন্তু মানতেছে, তাই না? হাইড্রোজেন কি মানবে না? অবশ্যই মানবে। দেখো এই হাইড্রোজেন কিন্তু মানতেছে, হ্যাঁ, এই হাইড্রোজেন মানতেছে। এই যে হাইড্রোজেন মানতেছে, কেন? এটা একটা ইলেকট্রন আছে, এটা বৃত্তাকার কক্ষপথ। ভাইয়া বেরিলিয়াম কত জানো? বেরিলিয়াম হচ্ছে ভাইয়া, বেরিলিয়াম হচ্ছে 4। তার মানে সে যদি 3টি ইলেকট্রন ছেড়েও দেয়, মানে 3 প্লাস, 3 ইলেকট্রন ছেড়ে দিচ্ছে, তার মানে তার এখানে আরেকটা ইলেকট্রন রয়ে গেছে। মানে বেরিলিয়াম কত প্লাস ভাইয়া? 3 প্লাস। মানে এখানে আরেকটা ইলেকট্রন রয়ে গেল। তার মানে এটাও কিন্তু বোরের পরমাণু মডেল মেনে চলবে। হিলিয়াম প্লাস এটা টোটালি না, চলবে না, কারণ হিলিয়ামের আছে কয়টা? দুইটা। হিলিয়ামের কয়টা আছে? দুইটা। সে দুইটাই কি করলো? ছেড়ে দিল। তো ছেড়ে দিলে কি হয়? হিলিয়াম 2 প্লাস, তার মানে যারা কোনো ইলেকট্রন নাই। মানে বোরনও কিন্তু মানবে, বোরনও মেনে চলবে। তাহলে কারা মেনে চলবে? কেন? কারণ বোরন কেন মানবে? বোরনের কয়টা ইলেকট্রন আছে? 5টা। 4টা সে ছেড়ে দিল, বোরন 4 প্লাস হলো, আর একটা রয়ে গেল। সো এটা কিন্তু বোরের পরমাণু মডেল মানবে। ওকে, আচ্ছা, এবার আমরা যদি নেক্সট মানে এপিসোডে যাই, সেটা আপনারা জানেন যে মৌল বিদ্যুৎ পরিবহন কেন হয়। মৌল কেন বিদ্যুৎ পরিবহন হয়? কেন? কারণ তোমরা জানো যে পরমাণুর কেন্দ্রে যতগুলো পজিটিভ চার্জ থাকে, কক্ষপথে ততগুলো নেগেটিভ চার্জ থাকে, তবে একটা এটার অপোনেন্ট। এই কারণে প্লাস মাইনাস 0 হয়ে যাওয়ার কারণে স্থিতিশীল হয়, এবং যেখানে একটা স্থির বৈদ্যুতিক আকর্ষণ বলের সৃষ্টি হয়, যার প্রভাবে আমরা জানি ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বলের সৃষ্টি হয়, এবং সেখানে একটা যে তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হয়, সেটা হয় স্থির তড়িৎ ক্ষেত্র, মানে স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল। ওকে, আমরা এখানে উদ্দীপক নিয়ে কথা বলেছিলাম। এই ধরনের প্রশ্ন তোমরা পাবা বোর, রাদারফোর্ডের আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা, এগুলো নিয়ে আমরা কথা নাই বা বললাম। আমরা ইনশাল্লাহ এই ধরনের প্রশ্ন প্রতিনিয়ত আসবে। রাদারফোর্ড ও বোর পরমাণু মডেলের মধ্যে তুলনা বা পার্থক্য আমাদের আগের ক্লাসে শেষ হয়ে গিয়েছে। সো আমরা এখানে আর এগুলো নিয়ে কথা না বলে, সো মাই ডিয়ার স্টুডেন্টস,
আমরা নেক্সট ক্লাস অর্থাৎ আমাদের লেকচার নাম্বার যদি আমরা 7-এ যাই কিংবা 8-এ যাই, সেখানে আমাদের চলে আসবে কি আসবে বলো তো? কোয়ান্টাম সংখ্যা। সবচেয়ে ইন্টারেস্টিং লেকচার কোয়ান্টাম সংখ্যা। তো এই কোয়ান্টাম লেকচার আমরা এক লেকচারে শেষ করা যাবে না, আমাদের 2টি লেকচার লাগবে, প্র্যাকটিস সহকারে 3টি লেকচার লাগবে। কারণ কোয়ান্টাম সংখ্যা থেকে তুমি একটা জিনিস মনে রাখবা, একটা কথা মনে রাখবা, সেটা কি? কোয়ান্টাম সংখ্যা মানে হচ্ছে 1:all। 1:2 কি? অল। মানে টপিকস একটা, বাট যে কোনো পরীক্ষায় তুমি কোশ্চেন পাবাই। সেটা হতে পারে একাডেমিক, হতে পারে ওমেগার যে কোনো পরীক্ষায়, হতে পারে তোমার কলেজ পরীক্ষায়, হতে পারে বোর্ড পরীক্ষায়, হতে পারে বাংলাদেশের যতগুলো ভর্তি পরীক্ষা হয় সকল পরীক্ষাতেই তোমার কোয়ান্টাম সংখ্যা থেকে প্রশ্ন আসবে। আমি বলবো সেই লেকচারটি অবশ্যই অবশ্যই তুমি মনোযোগ সহকারে দেখবে, এবং সবচেয়ে সুপার ডুপার লেকচার হবে কোয়ান্টাম সংখ্যার উপর। মাই ডিয়ার স্টুডেন্টস, আশা করি সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন, ওমেগার পাশেই থাকবেন, এই বলে বিদায় নিচ্ছি। আশা করি 7ম নম্বর লেকচারে সবাই অংশগ্রহণ করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।